আসসালামু আলাইকুম। ইজি লেসনসের নতুন ভিডিও লেসনে স্বাগতম। আজকে পর্বে আমরা অ্যালগরিদমের বেসিক সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নিই অ্যালগরিদম কি। অ্যালগরিদম হলো কোনো একটি কাজ বা সমস্যাকে সমাধান করার জন্য আমরা কতগুলো যুক্তিভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে একটি পরিকল্পনা করি। আর এখানে সেই পরিকল্পনাটাই হলো অ্যালগরিদম। যেমন ছোটকালে আমরা একটি প্যারাগ্রাফ পড়েছিলাম, হাউ টু মেক আ কাপ অফ টি। অর্থাৎ সেখানে আমরা কিছু স্টেপ ফলো করতাম। যেমন প্রথমে একটা কেটলি নিতে হবে, তারপর সেখানে পানি নিতে হবে, তারপর সেখানে চাপাতি চিনি দিয়ে একটা চা তৈরি করতে হবে। অর্থাৎ এখানে কিছু যুক্তিভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা এক কাপ চা তৈরি করতাম। এখন দেখি যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে। যেমন আমাকে যদি বলে যে দুইটা নাম্বার যোগ করে সেটা আউটপুট দেখাও, তাহলে আমরা কি করি, প্রথমে দুইটা ভেরিয়েবল নিয়ে প্রথমে সেখানে দুইটা নাম্বার ইনপুট নিই, তারপর আরো একটি ভেরিয়েবল নিয়ে সেখানে এই দুইটা নাম্বারের যোগফলটা সেভ করি এবং অতঃপর সেটা প্রিন্ট করি। অর্থাৎ এখানে আমরা কিছু যুক্তিভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে কাজটা করতেছি। অ্যালগরিদমে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, অর্থাৎ সেখানে যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে বা যে স্টেপগুলো দেওয়া থাকবে সেগুলো হতে হবে স্পেসিফিক, এবং সেখানে একটা ইনপুট থাকবে এবং সেই ইনপুটটা এই কন্ডিশনগুলো আন্ডারে কাজ করে একটা আউটপুট দিবে। এখন আমরা শিখবো অ্যালগরিদমের একটা গুরুত্বপূর্ণ দিক, কমপ্লেক্সিটি সম্পর্কে। এখানে অ্যালগরিদমের ক্ষেত্রে কমপ্লেক্সিটি হলো দুই ধরনের, স্পেস কমপ্লেক্সিটি এবং টাইম কমপ্লেক্সিটি। তো প্রথমে দেখে নিই স্পেস কমপ্লেক্সিটি কি। অর্থাৎ একটা অ্যালগরিদমে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে স্টোর করার জন্য যে মেমরি লোকেশনটা প্রয়োজন হয় এবং অ্যালগরিদমটি রান করার সময় যে স্পেসটা প্রয়োজন হয়, এই দুইটার সমন্বয় হলো স্পেস কমপ্লেক্সিটি। অ্যালগরিদমের এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিই। এখানে টোটাল দুইটা অ্যালগরিদম লিখলাম দুইটা নাম্বারকে এক্সচেঞ্জ করার জন্য, অর্থাৎ এ এর বি। অর্থাৎ এ এর ফার্স্টে মান যা থাকবে সেটা চলে যাবে বি তে, বি এর মান চলে আসবে এ তে। তাহলে এখানে ফার্স্টে ধরেন যে এ এর মান হলো 10 আর বি এর মান হলো 5। তাহলে এখানে আমি টোটাল কয়টা ভেরিয়েবল দিলাম? তিনটা। তাহলে ফার্স্টে আমি টেম্পের মধ্যে এ রাখলাম, তাহলে এখন টেম্পের মান হলো 10, দেন এর মধ্যে বি রাখলাম, তাহলে এর মান হলো এখন 5, দেন বির মধ্যে টেম্প রাখলাম, তাহলে বির মান হলো 10। অর্থাৎ এই দুইটা এক্সচেঞ্জ হয়ে গেল। এখন আরেকটা অ্যালগরিদম দেখি। এই অ্যালগরিদমে আমি ভেরিয়েবল দিলাম দুইটা। এখন ফার্স্টে কি করলাম, a ইকুয়াল টু a প্লাস b, দ্যাট মিন্স এখন এর মান হয়ে গেল 15, দেন বললাম যে b ইকুয়াল টু a মাইনাস b, তাহলে b এর মান হয়ে গেল এখন 10, দেন a ইকুয়াল টু a মাইনাস b, তাহলে এর মান হয়ে গেল এখন 5। অর্থাৎ ফার্স্টে এর মান ছিল 10, এখন এর মান হয়ে গেল 5, সেটা b এর মান ছিল 5, এখন b এর মান হয়ে গেল 10। অর্থাৎ এই দুটো অ্যালগরিদমের মধ্যে প্রথম অ্যালগরিদমটাতে আমরা তিনটি ভেরিয়েবল ইউজ করেছি, দ্বিতীয় অ্যালগরিদমের মধ্যে দুইটা ভেরিয়েবল ইউজ করছি। অর্থাৎ এই দুটো অ্যালগরিদমের মধ্যে স্পেস কমপ্লেক্সিটি হিসাবে দ্বিতীয় অ্যালগরিদমটি বেস্ট। এখন আমরা শিখবো টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে। তো প্রথমে জানি টাইম কমপ্লেক্সিটি কি। কোনো একটি অ্যালগরিদম সম্পূর্ণরূপে এক্সিকিউট করার জন্য বা সম্পূর্ণরূপে রান করার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন হয় সেটা হলো আমাদের টাইম কমপ্লেক্সিটি। সাপোজ যদি আমি একটা অ্যালগরিদম দেখি দুইটা সংখ্যা যোগ করার জন্য, তাহলে সেখানে আমি তিনটা ভেরিয়েবল দিলাম, তারপরে এই লাইনটাকে আমি ধরে নিলাম যে এই লাইনটা এক্সিকিউট করতে সময় প্রয়োজন হয়েছে 1 ইউনিট। সো এটার কস্ট হলো 1, দেন এখানে সময় প্রয়োজন হয়েছে 1 ইউনিট, সো এখানে কস্ট হলো 1, তাহলে টোটাল অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হবে 2। এখন আরেকটা অ্যালগরিদম দেখি যেখানে আমরা 1 থেকে শুরু করে n পর্যন্ত সকল সংখ্যার যোগফলটা ডিফাইন করব। তাহলে আমি প্রথম নিলাম দুইটা ভেরিয়েবল, দেন এই লাইনটাতে যেহেতু আমি সামের মান 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, সো এখানে আমার কমপ্লেক্সিটি হবে 1। এখন এইখানে এই লাইনটা কমপ্লেক্সিটি ডিফাইন করতেছে কার উপর? n এর উপর, কারণ n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। সো এই লাইনটার কমপ্লেক্সিটি হবে কি? n প্লাস 1। আবার এই লাইনটার কমপ্লেক্সিটি হবে, এখানেও যেহেতু এটা ফর লুপের অংশ, সো এখানেও এই লাইনটার কমপ্লেক্সিটি ডিপেন্ড করতেছে n এর উপর, সো এখানে হবে এটা কমপ্লেক্সিটি হবে n। দেন এই লাইনটা তো এটা ফর লুপের বাইরে, সো এখানে তার কস্টটা হবে 1। এখন অনেকের কনফিউশন হতে পারে যে এখানে কিভাবে n প্লাস 1 হলো আর এখানে কিভাবে n হলো। তো এটা বোঝানোর জন্য আমরা জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোডের অংশটুকু দেখি, যদি এটাকে যদি আমরা কোডে ইমপ্লিমেন্ট করি তাহলে এরকম হবে। আর আমরা জানি যে ফর লুপের ক্ষেত্রে এই কন্ডিশনটা সত্য হলেই শুধুমাত্র লুপের ভিতরের অংশে প্রোগ্রামটা যায়। তাহলে ফার্স্টে এখানে এই লাইনে আসবে কতর জন্য? i এর মান 1 এর জন্য। দেন 1 এর জন্য যখন এখানে সত্য, তখন এখানে যাবে i এর মান 1 এর জন্য। দেন আবার এখানে আসলো কতর জন্য? i এর মান 2 এর জন্য, তাহলে এখানেও আবার সত্য হলে 2। দেন আবার 3 এর জন্য, দেন এখানে সত্য, তাই আবার এখানে আসলো। আবার এখানে 4 এর জন্য সত্য, দেন এখানে আসলো 4। দেন আবার এখানে 5 এর জন্য কন্ডিশনটা সত্য, সো আবার এই লাইনটা এক্সিকিউট করবে, এখানেও 5 এর জন্য, এখানে 5 এর জন্য এক্সিকিউট করবে। এখন আবার এখানে কন্ডিশন চেক করবে 6 এর জন্য। সো এখানে কিন্তু 6 এর জন্য কন্ডিশনটা সত্য না হয় এখানে আর যাবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যখন n এর মান
5, তখন এখানে টোটাল কয়বার গেছে? এই লাইনটাতে গেছে 5 বার, আর এখানে টোটাল কয়বার গেছে? 6 বার। দ্যাট মিন্স এখানে কমপ্লেক্সিটির এই লাইনটা কতবার যাচ্ছে? n+1 টাইমস। দ্যাটস ওয়াই আমরা এখানে n+1 লিখছি আর এখানে n লিখছি। এখন আমরা জানবো টাইম কমপ্লেক্সিটির প্রয়োজনীয়তা কি। সাপোজ আমাকে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা সেটা চেক করার জন্য, তাহলে আমি কিভাবে করব? আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে সেটা হলো আমাদের প্রাইম নাম্বার। যেমন 11 এর ক্ষেত্রে কি হচ্ছে, 1 এবং 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা 11টা ভাগ যাচ্ছে না, সো এটা হলো একটা প্রাইম নাম্বার। তাহলে 13 কে একটা প্রাইম নাম্বার সেটা যদি বের করতে বলা হয় তখন আমরা কিভাবে করব? 2 থেকে শুরু করে 13 এর আগ পর্যন্ত অর্থাৎ 12 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে 13 দিয়ে ভাগ করব। যদি দেখি যে একবারও ভাগফলটা শূন্য না আসে তখন কি বলবো? যে 13 একটা প্রাইম নাম্বার। অর্থাৎ এখানে n এর ক্ষেত্রে যখন n = 13 তখন এখানে প্রোগ্রামটা টোটাল 11 বার কাজ করবে। আবার যখন n এর মান 100 তখন এখানে প্রোগ্রামটা 2 থেকে শুরু করে 99 অর্থাৎ টোটাল 98 বার কাজ করবে। এখানে যদি আমি বলি যে না, প্রোগ্রামটাকে এতক্ষণ 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত প্রয়োজন নেই, এখানে আরেকটা অ্যালগরিদম আছে যেখানে 2 থেকে শুরু করে √n পর্যন্ত করলেই হচ্ছে। অর্থাৎ তখন 13 এর জন্য কত হবে? জাস্ট যেহেতু 13 এর রুট হলো 3 পয়েন্ট সামথিং, তাহলে 13 এর জন্য 2 থেকে শুরু করে 3, অর্থাৎ এখানে মাত্র 2 বার। আবার যখন n এর মান 100 হবে তখন 100 এর রুট হলো 10, অর্থাৎ 2 থেকে শুরু করে 10 পর্যন্ত। অর্থাৎ এখানে আমার টোটাল 9 বার কম্পেয়ার করতে হচ্ছে, যেখানে এখানে 98 বার। সো দেখা যাচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটিটা খুব বেশি হবে এবং এখানে টাইম কমপ্লেক্সিটিটা খুব কম হবে। এখন যদি আরো বড় সংখ্যা হয় সেক্ষেত্রে এই অ্যালগরিদমটা এই অ্যালগরিদমটা থেকে ইফিশিয়েন্ট। এই দুটো অ্যালগরিদমের মধ্যে যদি আমরা টাইম কমপ্লেক্সিটি বিবেচনা করে কম্পেয়ার করি তাহলে অবশ্যই এই অ্যালগরিদমটা বেস্ট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী লেসনগুলো পেতে হলে অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজ ইজি লেসনস এবং আমাদের ফেসবুক কমিউনিটি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ইন বেঙ্গলিতে। প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশন সিমোরে দেওয়া আছে। যে কোনো ধরনের সমস্যা, মতামত এবং পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে বা আমাদের কমিউনিটিতে যোগাযোগ করুন। ভিডিওটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।